গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় রান্নাঘরে। গৃহিণীদের প্রধান বৈশিষ্ট্যই হলো রান্নাঘরে আমাদের চাকরি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। চলে আসলাম সকাল সকাল আমার রান্নাঘর থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আর আমি কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আজকে তরকারি কাটতেছি এখন। তো আমি আজকে কিভাবে রান্না করতেছি আর সকালবেলা কি থাকতেছে আমার রান্নার আয়োজনে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এদিক দিয়ে আলু কাটতেছি। তো আজকে কিন্তু আমি রান্না করব আলুর দম, আর একটা একটা বেগুন চপ করে নেব বাচ্চাদের জন্য। আর সাথে আছে ঘিমা শাক নিয়ে আসছে আমার হাজব্যান্ড, তো সেটা কিন্তু আমি এখন বাছবো। আর একটা বেগুন নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তো সেটা কিন্তু আমি এখন কাটতেছি। তো কাটতে কাটতে দেখতেছি পোকা আছে ভিতরে। তো সেটা কিন্তু আমি আগে বুঝতে পারি নাই, পরে কাটার পরে দেখতেছি এত সুন্দর বেগুনটাও ভিতরে কিন্তু পোকা। তো সেটা কিন্তু আমি কেটে ফেললাম। যেখানে পোকা ছিল সেটা কিন্তু আমি অনেকটাই কেটে ফেলেছি। তো যাই হোক, যেহেতু বেগুনটা চপ বানাবো বাচ্চাদের জন্য, সেহেতু যতটুকু নেওয়া যায় ততটুকু কিন্তু আমি কেটে কেটে নিলাম। বেগুনটা কিন্তু উপরের দিকে ভালোই ছিল, তো ভেতরে যে এমন সেটা তো বোঝার উপায় নেই। তো আসলে কিছু কিছু মানুষও এরকম আছে, উপরে দেখবেন যে অনেক ভালো মানুষ, অনেক সৎ মানুষ, কিন্তু এমন এমন কাজকর্ম করে তখন কিন্তু আসলে বোঝার উপায় নেই যে আসলে এই মানুষটা এমন কিছু করতে পারে। ঠিক সেই রকমই কিন্তু বেগুনটারও আমি দেখলাম। তো বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর আর ভেতরে কিন্তু পোকা, তাই না? তো যাই হোক, হ্যাঁ, এখন কিন্তু আমি বেগুনটা কেটে নিয়েছি, নেওয়ার পরে ময়লাগুলো ফেলে দিলাম। তো দেওয়ার পরে আমার হাজব্যান্ড কিন্তু ঘিমা শাক নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি এখন নামাবো। আর কিছু কাঁচামরিচও ছিল, তো কাঁচামরিচগুলো কিন্তু আমি ঝাড়ার মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পরে এখন ঘিমা শাকগুলো আমি পলিথিন ব্যাগ থেকে বের করতেছি। তো আসলে এগুলো কিন্তু আমাদেরকে কিনে খেতে হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু 4টা আটি নিয়ে আসছিল। তো আমি আরেকদিন পাক করছিলাম, আর এই দুইটা কিন্তু আমি বেঁচে রাখতে পারি নাই, ওইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি আজকে বের করলাম। তো তারপরে কিন্তু আমি আলু যে কাটছিলাম, আপনারা আপনারা যে দেখলেন, তো সেই আলুগুলো কিন্তু আমি একেবারে মেখে বসাই দিব। তো সব কিছু যা উপকরণ লাগে সবগুলো দিয়ে আমি কিন্তু চুলার মধ্যে এখন বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিক দিয়ে কিন্তু আমি যে ঘিমা শাকগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সুন্দর করে বেছে নিয়েছি। তো আমি কিন্তু যেগুলো জ্বালা ডাঁটাগুলো সেগুলো কিন্তু নিয়েছি। তো তারপরে এদিকে তরকারি হয়ে গেল, হওয়ার পরে আমি কিন্তু বেগুনটা এখন চপ করতে দিয়েছি। তো বাচ্চাদেরকে তো অনেক ক্ষুধা লেগে গেছে, আজকে রান্নাটা কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল আমার। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা হাত মুখ ধুয়ে আসো, এখানেই রান্নাঘরেই বসো, এখানেই খেয়ে নাও, আমার তো রান্না হতে অনেকটা সময় লাগবে। তো এদিকে আমি কিন্তু ঘিমা শাকের ভাজিটা বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর ওদেরকে আলুর দম আর ওই যে বেগুন চপটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু ওদেরকে খাবারটা দিয়েছি। তো সকালে কিন্তু ওরা হালকা পাতলা নাস্তা খেয়েছিল, বাহিরের নাস্তা। তো এখন কিন্তু ওদেরকে গরম গরম ভাত দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নিল। তারপরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল, হওয়ার পরে আমি কিন্তু সবগুলোই নিয়ে আসলাম রুমের মধ্যে। তো আমি শুধু রান্নাঘরে রান্নাটা করি, তারপরে কিন্তু আমি সবগুলো সাথে সাথে রুমের মধ্যে নিয়ে আসি। আমার যে ছোট্ট কিচেনটা আছে বারান্দায়, তো সেইখানেই কিন্তু রাখি। তো আমি কিন্তু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমিও খাওয়া দাওয়া করেছি। আমার হাজব্যান্ডও খেয়েছে, খেয়ে কিন্তু ও চলে গেল। আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে ও কিন্তু দোকানে চলে গেল, আমিও খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখন কিছু কাপড় ছিল, তো সেগুলো কিন্তু সকালে ধুয়ে নিয়ে, আজকে যেহেতু রান্নাটা দেরি হয়ে গেছিলো সেহেতু আগেই রান্নাটা করেছি। তো এখন কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার জন্য আসলাম। আর আজকে কিন্তু হুইল পাউডারও ছিল না, দোকান থেকে 2টা সার্ফ এক্সেল 10 টাকা করে 20 টাকা নিয়ে আসলাম। তো নিয়ে এসে আর কি কাপড়গুলো ভিজিয়ে দেব। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত সংসারে, আমাদের যখন যেরকম হয় তখন কিন্তু আমাদেরকে সেইভাবেই চলতে হয়। তো 10 টাকা করে 20 টাকা দিয়ে 2টা সার্ফ এক্সেল এনে আজকের দিনটা কিন্তু আমি চালিয়ে নিব। আর ইনশাআল্লাহ আমার হাজব্যান্ড রাত্রের বেলা নিয়ে আসবে হুইল পাউডার। তো আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের যখন যেই রকমই হবে, আমাদের ইনকাম যেরকম আমাদেরকে কিন্তু সেইভাবে চলতে হবে, তাই না?
তো আমার যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিন্তু আমি এখন ভিজিয়ে দিব। ভিজিয়ে দেওয়ার পরে আমি যে খাওয়া দাওয়া করেছি, এখন কিন্তু একটু আমি রেস্টে থাকবো আধা ঘন্টার মতো। তারপরে আমি কিন্তু কাপড়গুলো ধুতে আসব। তো আসলে কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, আমার অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। আর আমার এই ভিডিওটার সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি কিন্তু এখন কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো আসলে একটা সার্ফ এক্সেল দিয়ে আমি অনেকগুলো কাপড়ই কিন্তু আজকে ভিজিয়ে দিব। আসলে প্রতিদিনই এত পরিমাণে যে কাপড় ধুতে হয় তা কিন্তু আর মানে বলার অপেক্ষায় থাকে না। মানে আমরা যারা গৃহিণীরা আছি আমাদের প্রতিদিন কাপড় ধুলেও কিন্তু কাপড় শেষ হয় না। যদি আবার একদিন আমরা না ধুই, তারপরের দিন দেখবেন যে একেবারে ঢিপ হয়ে গেছে। তো রেগুলারলি কিন্তু আমাদের যে কাপড়গুলো ধুতে হয়, আমার মনে হয় যে আমরা যারা গৃহিণীরা আছি কাপড় না ধুলে আমাদের মনে হয় পেটের ভাত একদমই হজম হয় না, তাই না? বিশেষ করে আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের তো একেবারে আরও অনেকগুলো করে কাপড় ধুতে হয়, তাই না? তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী এই কাজগুলো। প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিনে এই কাজগুলো না থাকলে কিন্তু আমাদের প্রতিদিনের যে রুটিনটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে না একদমই, তাই না? তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি আধা ঘন্টা রেস্ট করার পরে ধুয়ে তারপরে রোদে কিন্তু শুকাতে দিয়েছি। তো শুকাতে দিয়ে এসেই কিন্তু তারপরে আমার হাজবেন্ড কিছু বাজার এনে দিয়েছিল, বাজার ছিল না। তো সেই বাজারগুলো কিন্তু আমার হাজবেন্ড দিয়ে চলে গেল। তো সেগুলোই কিন্তু আমি এখন বাজারগুলো গুছাবো, গুছিয়ে আবার একটু রান্না করতে হবে। তো সেই বাজারগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের যখন যেমন ইনকাম হয় তখন কিন্তু আমাদেরকে সেইভাবেই চলতে হয়, আর তেমনভাবেই কিন্তু আমাদের খেতে হয়। তো নিয়ে এসেছিল একটু মাছ, আর একটা লাউ ছিল, পাট শাক ছিল, টমেটো ছিল, তারপরে হচ্ছে শসা ছিল, পটল ছিল, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ, আর কিছু আলু ছিল আর কি। তো আসলে আমাদের বাসায় কোনো কিছু নেই, আমাদেরকে কিন্তু সব কিছু বাজারের উপরেই নির্ভর করতে হয়। তো ইনশাআল্লাহ রেজেকের মধ্যে যতটুকু থাকে ততটুকুই কিন্তু আমরা পাই। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট সংসারটা যেন আমি সুন্দরভাবে চালাতে পারি। আমার হাজব্যান্ডের যে অল্প ইনকাম, হালাল রুজিতে ইনকাম করে, সেটার উপরে যেন আল্লাহ তাআলা বেশি বেশি বরকত নসিব করে দেন। তো আসলে প্রতিটা সংসার কিন্তু যার যেভাবে চালানো উচিত সে কিন্তু সেইভাবে চালায়, তাই না? এক একটা পরিবারের কিন্তু ধরন এক এক রকম, তাই না? আমার সংসারটা আমি কিভাবে চালাবো সেটা কিন্তু একমাত্র আমিই বুঝি। কারো সংসারের কোনো কিছু কিন্তু কেউ বুঝবে না। বাইরেরটা দেখে কিন্তু মানুষকে কখনোই জাজমেন্ট করা ঠিক নয়। আর বাইরেরটা দেখে কিন্তু কখনোই বোঝা যায় না যে তার পরিবারে কীরকম, তাই না? তবে আমরা কিন্তু দিন আনি দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ আমরা। আসলে আমরা কিন্তু জানি না যে আমাদের দৈনন্দিন ইনকাম কত হবে। আসলেই আমার হাজব্যান্ড কিন্তু গ্যারেজ মিস্ত্রি। তো আমাদের নিজস্ব দোকান আছে ছোট্ট একটা, সেই দোকানে কিন্তু আমার হাজব্যান্ড কর্মরত আছে। আর আমাদের প্রতিদিনে যা ইনকাম হয় সেটা দিয়ে কিন্তু আমরা চলার চেষ্টা করি। আসলে রেজেকের উপর আমাদেরকে সবসময় নির্ভর করে থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদের রেজেকের মধ্যে যা বন্টন করেন সেটাই কিন্তু আমরা পাই। তো আমাদের অনেকের আছে যে যারা চাকরি বাকরি করেন, যে সকল আমার ভাইয়ারা, তো ওদের সংসারে কিন্তু একটা সুবিধা আছে যে ওদের মাসিক যে ইনকামটা ওদের জানা থাকে। এই কারণে কিন্তু তারা মাসিক একটা বাজেট তৈরি করে কিন্তু চলতে পারে। আর আমরা যারা দিন এনে দিন খেটে খাওয়া মানুষগুলো আছি, আমরা কিন্তু জানি না যে আমাদের ইনকাম কত হবে। আসলে যদি মানে মানুষের দোকানে থাকতো তাহলে কিন্তু বোঝা যেত যে ওর বেতন কত। কিন্তু এরকম নয়, আমাদের যেহেতু নিজস্ব দোকান সেহেতু কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের আজকে কত ইনকাম হবে। বললাম যে পুরোটাই কিন্তু রেজেকের উপর নির্ভর করে। আমরা কিন্তু একদমই মাসিক বাজেট করে তৈরি করে চলতে পারি না। কারণ হচ্ছে আমাদের ইনকামটা যখন যেরকম হয় তখন কিন্তু আমরা ঠিক সেইভাবেই চালিয়ে নিই। তো এইভাবেই কিন্তু আমার সংসারটা চলে যায়। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমার এই ছোট্ট সংসারটাকে যেন আরও ভালো জায়গায় যেন গিয়ে পৌঁছায় ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের বাজার আজকের। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টাটকা বাজার।
তো তারপরে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো নিয়ে এসে কিন্তু আমাকে এখন একটু মাছ রান্না করতে হবে, আর একটু আমি রেখে দেবো, বাচ্চাদেরকে আরেকদিন রান্না করে দিতে পারবো। তো আসলে আমি কিন্তু আমরা খুব বেশি একটা বাজার করে ফ্রিজের মধ্যে রাখি না। আমরা কিন্তু টাটকা জিনিসটাই খেতে অনেক বেশি পছন্দ করি। তো নিয়ে আসি না কেন আসি। আর একেবারে যে মাস কা মাস আমি মাছ মাংস আমি ফ্রিজের মধ্যে রাখতেছি এরকম না। তো আমি রাখি, তারপরে খুবই স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করি। তো আমাকে টাটকা জিনিসটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপরে আমি কিন্তু মাছটাকে 2 ভাগ করেছিলাম। তো 2 ভাগ করে আমি একটু বক্সের মধ্যে রেখে দেবো আরেকদিন রান্না করার জন্য। আর এখন কিছুটা রান্না করব। তো এই হলো আমার আজকের বাজার। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর শেষ পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।